এই মুহূর্তে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ভয়েস ভিডিও ঠিক আছে, তারপরও আপনারা কমেন্ট দিবেন কোথাও ঝামেলা থাকলে। আজকে হচ্ছে প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস প্রিলিমিনারির জন্য তথা 11 থেকে 20তম গ্রেডের জবের জন্য যে গণিত সেগুলোই দেখাবো। এই মুহূর্তে জি ভয়েস ভিডিও মনে হচ্ছে সবই ঠিক আছে। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে লাইভটা একটু শেয়ার করে দিয়েন এবং তাদেরকেও দ্রুত চলে আসতে বলেন আমাদের ক্লাসে। আমি লাইভটা একটু শেয়ার দিয়ে আসি, আপনারা একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন। আমি আবারও বলি, আপনারা লাইভটা একটু শেয়ার দিয়ে দিন আপনাদের বন্ধুদের কাছে, আপনাদের পেজে, আপনাদের আইডিতে। যদিও একেবারে বেসিক ম্যাথ, তবে এই বেসিক ম্যাথগুলোই মূলত বিসিএস প্রিলি বলেন, প্রাইমারি নিবন্ধন বলেন, এবং আর এই বেসিক ম্যাথ করলে যারা ব্যাংক বিসিএস আছেন তাদেরও বেসিক ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার হবে। জি সব ঠিক আছে। ই স্কোয়ার এবং রিসেন্ট পাবলিকেশনস এই দুইটা পেজ থেকেই আমাদের এই লাইভটা এই মুহূর্তে চলতেছে। জি অনেক ভাই বোন জয়েন করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমরাও চেষ্টা করব আপনাদেরকে যতটা সাপোর্ট দেবার। গত বেশ কিছুদিন যাবত কিন্তু দেখেন, গত প্রায় 15 দিন যাবত আমি আর শাকিল স্যার নিয়মিত ক্লাস দিচ্ছি এবং ফ্রি ক্লাস, পেইডেও ক্লাস দিচ্ছি, আমিও ক্লাস দিচ্ছি পেইডে, শাকিল স্যারও ক্লাস দিচ্ছে পেইডে, কিন্তু যথারীতি ফ্রি ক্লাস কিন্তু প্রচুর দিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে এই যে জব সলিউশন যে বইটা আছে, আবার বলি, দেখেন জব সলিউশন যে বইটা আছে, এই জব সলিউশন বইয়ের উপরে আমি অলরেডি সম্ভবত 2টা কোশ্চেন সমাধান করেছি ম্যাথ। জব সলিউশন প্রো এটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশনসের এই জব সলিউশন প্রো এই বইটা হচ্ছে জানুয়ারি 2025 থেকে জুন 2025, অর্থাৎ এই 6 মাসে যে 11 থেকে 20তম গ্রেডের যে জবগুলো হয়েছে, পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র এবং বিষয়ভিত্তিক, বাংলা এক জায়গায়, বাংলা ইংরেজি এক জায়গায়, গণিত এক জায়গায়, সাধারণ জ্ঞান এক জায়গায়, সবগুলো আলাদা আলাদা করে বিষয়ভিত্তিক করে খুব সুন্দর করে এই বইটা ওনারা প্রস্তুত করছেন। খুবই ভালো মানের একটা বই, আপনারা নিতে পারেন, দেখতে পারেন। আর এই বইয়ের উপরে আজকে আমি ক্লাস দেব, অর্থাৎ আজকে এই বইয়ের উপরে আমার 3 নাম্বার ক্লাস। এখানে আমি দেখি কতগুলো গণিত সমাধান করাতে পারি। জন ক্রিস্টি বলতে একটা লাভ রিয়েক্ট, এটা লাভ রিয়েক্ট দিচ্ছেন, ধন্যবাদ ভাই। আসেন কথা না বাড়ি আমরা সোজা আস্তে আস্তে গণিতে চলে যাই। আর যাদের খুবই স্বপ্ন যে 26 সালের ভিতরে অথবা খুব দ্রুতই ভালো একটা জব পাবেন, তাদেরকে অনুরোধ করব আমার জন্য, শুধুমাত্র আমার একার জন্য, আমার ক্লাসের জন্য আপনি একটা খাতা তৈরি করবেন, একটা অথবা দুইটা, ছোট ছোট দুইটা খাতা, একটা ইংরেজির জন্য, একটা গণিতের জন্য, এবং প্রতিদিন এই টাইমে এই মুহূর্তে ঠিক বসে যাবেন টেবিলে। আমি যে টাইমে ক্লাসে আসি 8:45 ক্লাসে আসবো, তবে যেদিন শাকিল স্যার ক্লাস নেন সেদিন আমি একটু দেরিতে আসি, 9:45 ক্লাস নেই। তো আমি যখন ক্লাস নেব আপনারা তখন খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যাবেন, আমার সাথে সাথে গণিতগুলো প্র্যাকটিস করবেন। আর ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে পুরো ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে ক্লাস নোটটা জমা দিবেন। এই মুহূর্তে আমার লাইভে কতজন আছে আমি দেখতে পারতেছি না, কেন এটা শো করতেছে না? আচ্ছা দেখি, 45-এ লাইভে আসছি, এখন বাজে কত? 8:40। আসেন আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাই ক্লাসে। আজকে হচ্ছে আবার বলি নবম থেকে না, এটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেডের এবং বিশেষ প্রিলিমিনারি এবং প্রাইমারি এবং নিবন্ধনের জন্য একেবারে বেসিক ম্যাথ আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু পরীক্ষার হলে আপনি পারবেন না যদি না আপনার যথাযথভাবে আপনি প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিসের যদি আপনার ভালো দক্ষতা না থাকে তাহলে আপনি টাইম ম্যানেজমেন্ট করে পারবেন না। গতকাল একটা ছোট ভাই দেখলাম যে এত সহজ ম্যাথ ছিল, বলছে যে 18টার মধ্যে সে 12টা পারছে, কারণ তার মেইন সমস্যা ছিল টাইম ম্যানেজমেন্টে।
তাসফিয়া হোসেন, আপনাদের বইগুলো এই পড়ি, খুবই ভালো লাগে, ধন্যবাদ। আপনি এই যে একেবারে নতুন বইটা, এটা জব সলিউশন প্রো, আর এটা রিসেন্টলি পাবলিশড হয়েছে, মনে হয় 1 সপ্তাহ আগে পাবলিশড হয়েছে। আপনি এই বইটা নিতে পারেন, পড়তে পারেন, দেখতে পারেন। আসেন আমরা ক্লাসে যাই। আমরা হচ্ছে এই যে পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী, এইটার ম্যাথগুলো আমরা করছিলাম। আমি ভাবছিলাম যে এইটার উপরে প্রতিদিন ক্লাস দেব, কিন্তু মাঝখানে ওই যে ইংরেজির উপরে কয়েকটা ক্লাস দিলাম শাকিল স্যারের উপর সাথে, যার কারণে এখানে এই ক্লাসগুলো আমি ঠিকমতো দিতে পারি নাই। ঠিকমতো দিতে পারি নাই মানে কি, দিয়েছি অন্য ক্লাস দিয়েছি, মাঝখানে আবার ইংরেজির উপরে ক্লাস দিলাম। তবে আমরা কিন্তু প্রতিদিন ক্লাস দিচ্ছি। এখন আমরা তো দিয়ে যাচ্ছি, কতটা আপনি নেবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। কই সে ম্যাথ, কই কই গেল কই গেল কই গেল? হ্যাঁ, এটা হচ্ছে আমরা আজকে এটা দিয়ে শুরু করব। আমি আবারও বলি, আজকে আমরা, সরি একটু একটা সেকেন্ড, আমি একটু লাইভটা আমার ফোনে নিয়ে নেই। জি, আমরা প্রতিদিনই ক্লাস দিচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন, প্রতিদিনই ক্লাস দেব। এটা বলছে আমরা 2টা জায়গায় ক্লাস দিই, আমাদের যে পেইড গ্রুপ আছে, সিক্রেট গ্রুপগুলো আছে, সেখানে ক্লাস দিই, আবার ওপেনেও ক্লাস দিই, অর্থাৎ ফ্রি। তবে আমি সাধারণত প্রচুর ফ্রি ক্লাস দেবো, ওপেনে ক্লাস দেবো, যাতে আমার ওই প্রত্যন্ত এলাকার ভাই বোন যারা আছে তারা যাতে আমাদের এখান থেকে উপকৃত হতে পারে। আর আমি যেখানে ক্লাস নিচ্ছি স্কয়ার, আসলে এখানে ক্লাস কন্টিনিউ করতে গেলে ব্যাপক খরচ আছে। খরচের ব্যাপারটা মাথায় রেখে তারা অবশ্যই একটু মানে আপনাদের কাছ থেকে একটু ব্যাকআপ চাইবেন, এটাই স্বাভাবিক। আসেন দেখেন, এটা হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, প্রভাষক এবং প্রদর্শক। এটা হচ্ছে 7 ফেব্রুয়ারি 2025-এ ছিল। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 60 মিনিটে 60টি কোশ্চেন ছিল, যার মধ্যে গণিত ছিল কিছু। আসেন দেখেন আমরা গণিতগুলো সমাধান করি আস্তে আস্তে। বেসিক ম্যাথও আছে, আবার কিছু অ্যাডভান্স ম্যাথও আছে। এখানে বলা হয়েছে কি জানেন, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, প্রতি হালির দাম কত? 25 টাকা। 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলো। 2 হালি 56 টাকা, তার মানে 1 হালি বিক্রয় করছে 56 এর অর্ধেক, অর্থাৎ 28 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয়? তাহলে বলেন, প্রতি হালি 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 28 টাকা দরে বিক্রয় করলো, তাহলে লাভ হলো কয় টাকা? 3 টাকা। ক্রয় করলো 25 টাকা দিয়ে, বিক্রয় করলো 28 টাকা, লাভ হলো 3 টাকা। তাহলে আমাদের পার্সেন্ট কত? 25 টাকা হচ্ছে, আমি বলি পার্সেন্ট বের করতে হলে আমার লাগবে হচ্ছে ক্রয় মূল্য আর লাভ। ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, লাভ হচ্ছে 3 টাকা। তাহলে আমার 25 টাকায় লাভ হলো 3 টাকা। এটা হচ্ছে ভগ্নাংশ বা অংশ। 25 টাকায় লাভ 3 টাকা, 25-এর 3 হচ্ছে লাভের অংশ। আর এই অংশ বা ভগ্নাংশকে 100 দিয়ে গুণ দিলে হয়ে যায় পার্সেন্ট। 4 কাটেন 3 4-এ 12%। আবার বলি 12% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আর আমরা এইভাবে করতে পারি, কিভাবে করতে পারি, যে 25 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় 3/25 টাকা, 100 টাকায় লাভ হয় 100 এদিকে এসে গুড হয়ে যায়, তাই না? 3 4-এ 12 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় 12 টাকা, তার মানে লাভের হার হচ্ছে 12%। আমরা ইউনিটারি মেথডের মাধ্যমে এভাবে করতে পারি। তার থেকে ভালো হয় আমরা যদি সহজে এভাবে করি, যে 25 টাকায় 3 টাকা লাভ, এটা হচ্ছে অংশ, তাহলে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে। তাহলে কে কে বুঝছেন? অ্যান্সার দেন। 1 নম্বরের অ্যান্সার হচ্ছে, অনেক ভাই বোন জয়েন করছেন লাইভে, খুবই ভালো লাগতেছে দেখে, ধন্যবাদ। এটার অ্যান্সার হচ্ছে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 12%। আমরা যে অনেকগুলো ম্যাথ করব, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি কোশ্চেন দেখব। দেখেন এইটা কিন্তু ম্যাথের কিন্তু সুন্দর করে সমাধানও দেওয়া আছে। এইটা দেখেন 2 নম্বর কি, খাতা কলম নিয়ে টেবিলে বসে যান, আমার সাথে সাথে করেন। সূত্রের সাহায্যে x² + 2 x⁴ 4 - 2x² + 4 এর গুণফল নির্ণয় তত
এখানে দুইটা টার্ম আছে, একটা টার্ম একটা টার্ম, এই মাঝখানে আছে গুণ সম্পর্ক, তাহলে এর গুণফল কত? আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2, এটাকে ধরলাম আমি এ আর এটা হলো আমার বি, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি। এখানে আমি ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার, দেখেন এক্স স্কোয়ার তার স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 4, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে আমার এ প্লাস বি, এটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস 4 কে লিখতে পারি আমি 2 এর স্কোয়ার। ওবিসি স্টুডিও ইজ রিকানেক্টেড। আবার দেখেন কি বলছে, আমরা লিখতে পারি যে এ স্কোয়ার, সরি আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি? এটার সূত্র হচ্ছে আমার এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এখান থেকে ঠিক এটাই বানাইছি, আবার লিখি দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব, সরি দুইটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্লাসের সূত্র এখানে প্লাস হয় এখানে মাইনাস হয়, মাইনাসের সূত্র এখানে মাইনাস হয় এখানে প্লাস হয়। তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে এই সূত্রটা যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে আমি কি লিখতে পারি দেখেন, আমি লিখতে পারি এ প্লাস বি, এখানে এটাকে যদি আমি এ ধরি তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ বি প্লাস এটা হলো আমার বি তার মানে বি স্কোয়ার। তাহলে এটা হলো আমার এ, এটা হলো আমার বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমার সূত্র হয় কি? সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব। এখানে এ কি? এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে 2 এর স্কোয়ার, তার মানে আমার সূত্র হয় এই যে এ স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে আমার 2 এর স্কোয়ার। এখানে এ বলতে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে আমার 2, তাহলে আমার এত কিছু লেখার দরকার নাই, আমি সোজা এখান থেকে লিখে দেবো যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে সূত্র হলো এ কিউব, আবার বলি সূত্র হলো আমার কি? এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এখানে এ হচ্ছে যে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার এ, তাহলে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, বি মানে 2 এর কিউব, এটা হচ্ছে আমার এ এর কিউব, বি হচ্ছে 2 এর কিউব, তার মানে এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস 8, 2 এর কিউব করলে 8। তো এটা অ্যান্সার কত? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 8, ডি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 2 এর অ্যান্সার হচ্ছে ডি। কে কে বুঝছেন দ্রুত কমেন্ট দেন। জি জন কিডস। দ্রুত কমেন্ট দেন যে বুঝছেন, আর না বুঝলে কমেন্ট দেন যে এখানে বুঝি নাই। জীবন বীমার জন্য একটা ক্লাস নেই, যে জীবন বীমারও ক্লাস আছে, এখানে টোটাল 145টা গণিত আছে। আমি যদি প্রতিদিন 3টা গণিত দেখাই তাহলে আমার প্রায় 50টা ক্লাস নিতে হবে। রবিন ভাই জব সলিউশন বই ভালো হবে। জব সলিউশনের জন্য এখন বর্তমানে আপনি যদি 11 থেকে 20তম গ্রেড ভাবেন বা বিশেষ প্রিলিমিনারি ভাবেন কিংবা প্রাইমারি নিবন্ধনের জন্য ভাবেন তাহলে জব সলিউশনের জন্য এটা খুবই ভালো বই। আর প্রাইমারি নিবন্ধনের জন্য কিন্তু রিসেন্ট পাবলিকেশনে আলাদা আলাদা বই আছে। হোসেন ভাই অ্যান্সার দেন, এটা অ্যান্সার কত? হোসেন ভাই অ্যান্সার দেন, অ্যান্সার হচ্ছে ডি। যে বুঝতে পারছেন অ্যান্সার দেন, অ্যান্সার হচ্ছে ডি। আসেন নেক্সট 3 নাম্বার কি বলছে দেখেন, বলছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ক হয় তবে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি কি সমবাহু ত্রিভুজ, এই হলো আমার সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল হয় √3/4 a স্কোয়ার, এটা হচ্ছে সূত্র।
সমবাহু ত্রিভুজের বাহু যদি এক্স হয় তাহলে সূত্র ক্ষেত্রফল হয় √3/4 এক্স স্কোয়ার। সমবাহু ত্রিভুজের এখানে বলছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কোয়া, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে √3/4 তার কোয়া স্কোয়ার, √3/4 এ স্কোয়ার, এ মানে হচ্ছে এখানে কোয়ের স্কোয়ার। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে √3/4 এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার, এ হচ্ছে অ্যান্সার। এটা কয় নাম্বার গণিত ছিল? 3 নাম্বার গণিত, তাই না? 3 নাম্বার গণিতের অ্যান্সার হচ্ছে 3 নাম্বার গণিতের অ্যান্সার হচ্ছে আমার এ, অর্থাৎ √3/4 কোয়ের স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে এ। দ্রুত কমেন্ট দেন, বুঝতে আজকে অনেকগুলো গণিত দেখাবো, ঠিক আছে? নেক্সট, যাদের জব দরকার শুধুমাত্র তারাই আমাদের সাথে থাকবেন। এখানে দেখেন বলছে কি যে কই ম্যাথটা কই, এই যে 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, এখানে বেশি গ্যাপ হয়ে গেছে। 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার? এর আগের ক্লাসে কিন্তু এটা আমি দেখাইছিলাম যে 1 ইঞ্চি মানে সামান্য, 1 ইঞ্চি মানে হচ্ছে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি মানে খুব ছোট, কিন্তু ছোট 1 ইঞ্চি 2 করের মতো, অর্থাৎ 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। এখানে দেখেন সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে এই যে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। এই যে ব্যাখ্যা দেওয়া আছে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এখানে আরো কয়টা ব্যাখ্যা দেওয়া আছে দেখেন। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, এটা আমি আগের ক্লাসে ব্যাখ্যা করছিলাম। আবার বলছে 1 কিলোমিটার সমান সমান 10.62 মাইল, আবার 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। এইটা আপনার দরকার নেই। তাহলে বলেন 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 0.62 মাইল, আবার 1 মিটার সমান সমান হচ্ছে আপনার 100 সেন্টিমিটার, আবার 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, আবার বলছে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। এর আগের ক্লাসে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, সেই প্রশ্নটা ছিল যে 1 মিটার সমান সমান কত ইঞ্চি? 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চি, এই যে 39.37 ইঞ্চি। আবার 1 মিটার সমান সমানই কিন্তু আমার 100 সেন্টিমিটার। আবার 1 ইঞ্চি, এই যে হচ্ছে আমার 1 ইঞ্চি, এইটুকুনি দৈর্ঘ্য 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার, এই যে 2.54 সেন্টিমিটার। তাহলে দেখেন আমরা কি দেখতে পারি, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 39.37 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান সমান 39.37 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এখান থেকে 3টা দেখলাম। এখানে আরো 2টা ব্যাখ্যা আছে। 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল, 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। সুন্দর না এটা? এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার ক্লিয়ার কার কার কাছে মুখস্থ হয়ে গেছে আশা করা যায়। এরপরে খাতায় করবেন, দেখবেন সব শিখে যাবেন। আসেন নেক্সট, এটা হচ্ছে আমার 5 নাম্বার। 0.47 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হয়? 0.47 প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে, এর আগে ক্লাসে বলছিলাম। 0.47 সমান সমান লিখতে পারি আমরা 0.47/1, প্রত্যেকটা সংখ্যার নিচেই 1 থাকে। তাহলে এই দশমিকটা 2 ঘর ডানে সরান, এই দশমিকটা 2 ঘর ডানে সরা এখানে নিয়ে আসবেন, অর্থাৎ 47 এর এখানে নিয়ে আসবেন। তাহলে এই 1 এর ডানে একটা দশমিক আছে, এই দশমিকটা 2 ঘর ডানে সরে ঠিক এখানে চলে আসবে। কত সুন্দর ব্যাখ্যা না? এই যে 47, এই 4 এর বাম পাশে এখানে দশমিক ছিল, এই 2 ঘর ডানে সরালাম, এখানে ছিল, আমি এখানে 2 ঘর ডানে সরাইছি। উপরে যেমন দশমিক 2 ঘর ডানে সরাইছি, নিচেও এখানে দশমিক ছিল 1 এর ডানে। প্রত্যেকটা সংখ্যার ডানে দশমিক থাকে। এখানে যেহেতু দশমিক আছে, তো এই দশমিক এখান থেকে এখানে ছিল, এখান থেকে 2 ঘর ডানে এখানে সরাইছি। তার মানে উপরে পেলাম আমি 47, উপরে পেলাম আমি 47 আর নিচে পেলাম আমি 100। তাহলে 47/100 হবে এই অঙ্কের অ্যান্সার। কিন্তু এই অঙ্কটা সম্ভবত এরকম ছিল, এই অঙ্কটা হচ্ছে পৌনপুনিক ছিল, এখানে পৌনপুনিক ছিল। তাহলে পৌনপুনিকের অঙ্ক আমরা কিভাবে করি? এই যে 47, উপরে হচ্ছে 47 মাইনাস 4 এর উপরে পৌনপুনিক নেই, 4 বিয়োগ যাবে। একটা সংখ্যার উপরে পৌনপুনিক আছে 9, এটার উপরে পৌনপুনিক নাই মানে 0। তাহলে 47 থেকে 4 গেলে হয় 43/90।
যদি পৌনঃপুনিক থাকে তাহলে 43/90। এখানে যদি এরকম পৌনঃপুনিক থাকে, যদি পৌনঃপুনিক না থাকে তাহলে 0.47 সমান সমান হবে 47/100। দুইটা অ্যান্সার হবে, যদি পৌনঃপুনিক না থাকে তাহলে 47/100, যদি পৌনঃপুনিক থাকে তাহলে 43/90। আমরা অ্যান্সার দেখি, দেখেন এই অঙ্কে কিন্তু অ্যান্সারে আছে এই যে 43/90, অর্থাৎ এই অঙ্কে পৌনঃপুনিক ছিল, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 43/90। এখানে কিন্তু দেখেন 47/100 অপশনে নাই। বুঝতে পারছেন কে কে? এবার কমেন্ট দেন। আসেন নেক্সটে, জন কিডস কমেন্ট দেন দ্রুত। সব ঠিক আছে না? এই ম্যাথটা দেখেন কি বলছে, এটাতে বলছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান যদি 51 হয় তবে a মাইনাস 1/a এর মান কত? আমরা কিন্তু দেখেন গতকালকে ক্লাসে আমি বলছিলাম যে a প্লাস বি তার a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুইটা, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, অথবা a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। বর্তমানে যতগুলো সূত্র আছে এর মধ্যে এই সূত্রটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তো এখানে আমি যদি এটাকে a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এইটা লিখবো না আমি এইটা লিখবো? এখানে মাইনাসে মান বের করতে বলছে, অর্থাৎ এইটা লিখবো আমি। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমি এইটা লিখবো, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। তাহলে লেখেন, সূত্র লেখেন। এখানে এটা হচ্ছে আমার a, মানে আমি এভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস 1/a তার স্কয়ার সমান সমান 51। এটা হলো আমার a এর স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার। এটা হলো আমার a, এটা হলো আমার b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 51। দেখেন এটা যদি a হয়, এটা যদি আমার b হয়, তাহলে আমি লিখতে পারি কি a প্লাস b, আমাকে মাইনাসের মান লাগবে, আমি মাইনাসেরটা লিখবো। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, টুয়াইস a b সমান সমান 51। a মাইনাস বি তার হোল স্কয়ার, এই যে a মাইনাস বি, বি মানে হচ্ছে এইটা, b মানে হচ্ছে আমার 1/a। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টুয়াইস a b, এই যে এই যে b। তাহলে এটা কাটে, আমি লিখতে পারি a মাইনাস 1/a তার হোল স্কয়ার সমান সমান 51 থেকে 2 গেলে 49। তার মানে a মাইনাস 1/a সমান সমান 7। এদিকে হোল স্কয়ার উঠে গেলে এদিকে রুট হয়ে যায়, 49 এর রুট হলে হয় 7। তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে 7, রুট উঠালে মান হয় প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 7, এটা বি হচ্ছে অ্যান্সার এই অঙ্কে। 6 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। কে কে বুঝতে পারছেন কমেন্ট দেন বি। দ্রুত কমেন্ট দেন। জি ধন্যবাদ ভাই হোসেন। নেক্সট প্লিজ শরীফ হোসেন হাসান। নেক্সটে যাব, হ্যাঁ নেক্সটেই যাব, দ্রুতই যাব, কারণ আমাদের তো চাকুরি দরকার, তাই না? যার কারণে আমাদের দ্রুতই যেতে হবে। এত নোটিফিকেশন আসে কেন? এটা কি বললেন? কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোণটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দেখেন আমার এটা একটু বেশি বলছে কি, দেখেন কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোণটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে। সমকোণী ত্রিভুজের আমরা সূত্র জানি কি, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সি স্কয়ার। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির
সমান। তাহলে দেখেন সমকোণী ত্রিভুজ বলছে, তার মানে 5 এর স্কয়ার করলে হয় 25, 4 এর স্কয়ার করলে 9, 3 এর স্কয়ার 4 এর স্কয়ার করলে হয় 16, 3 এর স্কয়ার করলে 9। তার মানে 16 আর 9, 16 যোগ 9 সমান সমান কিন্তু আমার এই 25 হয়। তার মানে এটা দ্বারা সম্ভব। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে কি বলছে, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হয়। কারণ দেখেন 5 এর স্কয়ার করলে হয় আমার 25, 4 এর স্কয়ার করলে হয় 16, 3 এর স্কয়ার করলে 9, আর এই 16 আর 9 যোগ করলে কিন্তু 25 হয়। তার মানে এখানে যে বড় বাহুটা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে সব থেকে বড় বাহু। তার মানে বড় এখানে 5, 5 এর স্কয়ার সমান সমান অপর দুই বাহু এর স্কয়ারের সমষ্টির সমান। তার মানে এইটা দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটাই आंसर। তাহলে 7 নম্বরের आंसर হচ্ছে এ। আবার দেখেন 12, এটা দিয়ে কি সম্ভব? 12 এর স্কয়ার করলে কত হয়? 12 12 144, 8 8 64, 6 6 36, তো 64 আর 36 যোগ করলে হয় 100, অর্থাৎ 144 হয় না। তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব না। ছোট যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর স্কয়ার করলে, যোগফল করলে আমি অপর বাহুর স্কয়ার পাবো। আপনি এটা আসেন দেখেন, এই শেষেরটা আসেন, এখানে বড় কোনটা? 6, 6 এর স্কয়ার করলে 36, 4 এর স্কয়ার করলে 16, 5 এর স্কয়ার করলে 25। এই 16 আর 25 যোগ করলে কিন্তু 36 হয় না, 41 হয়। তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব না। তাহলে এটার आंसर হচ্ছে 7 এর आंसर হচ্ছে এ। এবার আসেন 8 এ কি বলছে দেখেন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। একটি সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম। 16 গ্রাম। গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত 4:1 হবে? প্রশ্নে টাইপিং মিস্টেক আছে। প্রশ্নে টাইপিং না, আমাদের প্রশ্নে টাইপিং মিস্টেক নেই, পরীক্ষা যারা নিয়েছিলেন সম্ভবত ওখানেই ভুল ছিল। এটা বলছে 4:1 হবে, মানে 4:5 অনুপাত ছিল। হ্যাঁ এরকম ছিল প্রশ্নটা যে 3:1 অনুপাতে আছে। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। গহনাটিতে সোনা এবং তামার অনুপাত 3:1। 3:1 আকারে আছে। গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত 4:1 হবে? প্রশ্নে বলছে কি দেখেন, প্রশ্নে কিন্তু এখানে টাইপিং মিস্টেক আছে, একটু ভুল হয়েছে টাইপিং। বলছে একটি সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম, যেখানে সোনা এবং তামা এর অনুপাত 3:1। সোনা এবং তামার অনুপাত অলরেডি আছে 3:1। আর কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা এবং তামার অনুপাত 4:1 হবে? তাহলে দেখেন আগে আছে কত ওজন? 16 গ্রাম। এই 16 গ্রামের মধ্যে সোনা হচ্ছে 3 ভাগ আর তামা হচ্ছে 1 ভাগ, মানে মোট 3 আর 1 4 ভাগ। 16কে যদি আমি 4 ভাগ করি আমি পাই 4। 16কে 4 ভাগ করলে 1 ভাগ হয় 4। তার মানে এই 3 ভাগের মান হচ্ছে 12 আর এই 1 ভাগের মান হচ্ছে আমার 4। বলছে কি দেখেন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, যাতে সোনা এবং তামার অনুপাত 3:1। 16কে আমি যদি 3:1 অনুপাতে ভাগ করি তাহলে আমি পাই 12 গ্রাম এবং 4 গ্রাম। এই 12 গ্রাম হচ্ছে সোনা আর এই 4 গ্রাম হচ্ছে আমার কি? তামা। বলা হয়েছে যে গহনাটিতে কতটুকু সোনা মিশালে, তাহলে এটা কিন্তু আমার সোনা আর এটা হচ্ছে তামা। এবার সোনা মিশাবো, যদি সোনা মেশাই তাহলে আমার বলছে নতুন যে অনুপাতটা হবে সেখানে সোনা এবং তামার অনুপাত হবে 4:1। নতুন যে অনুপাতটা হবে সেখানে হবে দেখেন সোনা, সেখানে হবে সোনা ইস্টু তামা, এর অনুপাত হবে 4:1। নতুন যে অনুপাতটা হবে মিশ্রিত করার পরে সোনার অনুপাত কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু তামার অনুপাত কিন্তু তামার পরিমাণ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তামা হবে বলছে 1 অনুপাত। 1 অনুপাত মানে কি? আগের ওই যে 4 গ্রাম ছিল 1 অনুপাত সমান সমান 4 গ্রাম। কারণ সোনা আমি মিশ্রিত করছি, তামা তো চেঞ্জ হয় নাই। তামা আগে 4 গ্রামও ছিল, এখানেও 4 গ্রামই হবে।
তাহলে 1:= যদি 4 গ্রাম হয় তাহলে 4:= 16 গ্রাম। তার মানে 1:= যখন 4 গ্রাম হলো তাহলে 4:= হলো 16 গ্রাম। 16 গ্রাম কি? স্বর্ণ। তো স্বর্ণ আগে ছিল 12 গ্রাম, এবার হয়ে গেল 16 গ্রাম। তার মানে আমার 4 গ্রাম স্বর্ণ আমি অ্যাড করছি বা বাড়াইছি, 4 গ্রাম স্বর্ণ আমি মিশ্রিত করছি। অঙ্কটা শুরু থেকে আবার দেখেন, আমরা এই অঙ্ক এভাবে করতে পারি যে 16 গ্রাম মিশ্রণ আছে যেখানে স্বর্ণ এবং তামার অনুপাত হচ্ছে 3:1, মানে 3 ভাগ 1 ভাগ মানে 4 ভাগ। 4 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? 4। তাহলে 3 4 12 গ্রাম হচ্ছে সোনা, আর 4 কে 4 4 গ্রাম হচ্ছে তামা। এই 12 গ্রাম হচ্ছে আমার সোনা আর এই 4 গ্রাম হচ্ছে আমার তামা। এই 16 গ্রামকে 3:1 অনুপাতে ভাগ করলে 12 গ্রাম সোনা আর 4 গ্রাম তামা। বলছে যে কত গ্রাম সোনা মিশ্রিত করলে, মনে করেন আমি x গ্রাম সোনা মিশ্রিত করব, তাহলে x গ্রাম সোনা মিশ্রিত করলে সোনার পরিমাণ হবে 12 + x, আর তামা আগে যা আছে তাই থাকবে। তাহলে সোনার পরিমাণ ইস টু 12 পরিমাণ অনুপাত হবে 4:1, মানে 4/1। তাহলে আমরা এখান থেকে x এর মান আসে কত? এখান থেকে x এর মান আসে 4। এই 4ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই 16 গ্রামকে আগে 3:1 অনুপাতে ভাগ করে নিলে আমরা 12 গ্রাম এবং 4 গ্রাম পাই। এই 12 গ্রামের সাথে আমি যদি আরো x গ্রাম স্বর্ণ মিশ্রিত করি তাহলে স্বর্ণ এবং তামার অনুপাত, এই যে অনুপাত মানে কি? ভাগ। তাহলে স্বর্ণ এবং তামার অনুপাত হয় 4:1, 4:1। তার মানে x = 4। আর আমরা এভাবে করতে পারি যে নতুন যে অনুপাতটা হলো সেই অনুপাতে এই 4 হচ্ছে আমার স্বর্ণ আর 1 হচ্ছে আমার তামা। তাহলে বলছে এই তামা 1:= আগে যা ছিল তাই থাকবে, 4ই থাকবে, কারণ তামা তো চেঞ্জ হয়নি, আগেও যা ছিল এখনো তাই হয়েছে। স্বর্ণ মিশ্রিত করছি, স্বর্ণের পরিমাণ চেঞ্জ হয়েছে। তাহলে নতুন যে অনুপাত 1:= যদি 4 গ্রাম হয় তাহলে 4:= হবে 16 গ্রাম। এই 16 গ্রাম কি? স্বর্ণ। তাহলে স্বর্ণ আগে দেখলাম যে আমাদের স্বর্ণ ছিল 12 গ্রাম, এখানে হিসাব করে দেখলাম স্বর্ণ হয়েছে 16 গ্রাম। তার মানে আমি মিশ্রিত করছি আরো বেশি 4 গ্রাম। এইভাবে আপনি করতে পারলে এই অঙ্কের অ্যান্সার সহজে দ্রুত সময়ের মধ্যে বের করতে পারবেন। জি, রবিন ভাই অ্যান্সার দেন, রহমান ভাই অ্যান্সার দেন, হোসেন ভাই অ্যান্সার দেন, শরীফ ভাই অ্যান্সার দেন। বুঝছেন কিনা? এটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারের অ্যান্সার হচ্ছে আমার 4। শুধু দেখলে হবে না, অ্যান্সার দিতে হবে। অ্যান্সার না দিলে আপনার সাথে আমার কমিউনিকেশন হবে না, মানে ইন্টারাকশন হবে না। ইন্টারাকশন না হলে আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকবে না, আপনার দিকেও আমার ভালো মনোযোগ থাকবে না। হোসেন ভাই, শরীফ ভাই, রহমান ভাই, রবিন ভাই সবাই অ্যান্সার দেন দ্রুত। আমরা যাই নেক্সট ম্যাথে। দেখেন এখানে কিন্তু এগুলো ম্যাথ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। 12 + x/4 = 4/1। দেখছেন আপনি এই ক্লাসটা আমার সাথে করলে কি হবে, এখানে সব ব্যাখ্যা দেওয়া আছে, আপনি ব্যাখ্যাগুলো নিজের মতো করে দেখতে পারবেন ভিডিও পজ করে করে। আর আমি তো বুঝিয়েই দিচ্ছি। আর যদি বই থাকে আপনার কাছে আরো সুবিধা। আর ক্লাস শেষ হলে আমি আমার এখানে 8টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার শেষ হলে 8টা চ্যাপ্টারের PDF দিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আপনাদের যাদের টাকা পয়সা সংকট আছে না, আপনাদের বইও কিনতে হবে না। আবারও বলি যে যাদের বই কেনার সামর্থ্য নেই, টাকা পয়সার সমস্যা আছে, কারণ অনেক বই কিনতে হয় পড়াশোনা করতে হলে, অনেকেই তো আছেন অভাবী, তাদের বইও কিনতে হবে না। আমি সোজা PDF দিয়ে দেবো এই পুরো ক্লাসের। এখানে টোটাল 8টা ক্লাস আছে, 8টা ক্লাস কমপ্লিট হলে আমি আমি আপনাদের পুরোটা PDF পেজে দিয়ে দেবো। আপনি PDF দেখে দেখে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। এটা দেখেন কি বলছে। এখানে বলছে যে 15 ভাগ 15 গুণ 15 15 ভাগ 15 এর 15। তাহলে এটার মান কত? এই জায়গাটা আমরা আসলে করি। দেখেন 15 ভাগ 15 মানে 1 গুণ 15 15। আমরা এখানে ভাগের কাজ আগে করলাম, 15 ভাগ 15 মানে 1, আর গুণ 15 মানে 15। তাহলে আমাদের উপরে থাকে 15 গুণ 15 মানে 15। ভাগের কাজ আগে না করে আমরা এখানে যদি গুণের কাজ আগে করি তাহলে কি পাই বলেন? এই 15 লিখলাম, এই যে 15, এই যে ভাগ লিখলাম, এই যে 15 গুণ 15 মানে হচ্ছে 225। হইল কিছু? হইল না।
মানে আমাদেরকে ভাগের কাজ আগে করতে হবে, গুণের কাজ আগে করা যাবে না। আমাদের যে একটা সূত্র আছে না, বদমাস, মানে মুখস্থ রাখার জন্য, ওই সূত্র অনুযায়ী আমাদের ওই ক্রমান্বয়ে আমাদেরকে করতে হবে। এখানে ভাগের কথা বলছে, এখানে এর কথা বলছে, বিওডি ব্র্যাকেট অফ ডিভিশন, বিওডি বা ডিভাইডেড, অফের কাজ আগে হবে নাকি ডিভাইডের কাজ আগে হবে? এখানে ভাগের আগে এর কাজ আগে হবে। যদি আপনি এইটা আগে করেন তাহলে অঙ্কের অ্যান্সার রং হয়ে যাবে। তাহলে করেন, দেখেন কি লিখতে পারি। 15 ভাগ 15 1 গুণ 15, 15 ভাগ 15 এটা আমরা আগে করব না, 15 15 এর 15 মানে হচ্ছে 225। তাহলে এই 15 কাটা যায়, 1/225। এটার অ্যান্সার কত ছিল? 1/225 তো, মানে কাটাকাটি যাচ্ছে না, এটার অ্যান্সার মনে হয় 1/225। দেখেন তো 15 কাটা যায়, 2 কি করলাম, ও এটা হচ্ছে 15 গুণ 15 উল্টে যাচ্ছে, সরি খেয়াল করিনি, দেখেন তো, ও সরি ভুল করছি, একটু খেয়াল করেন। 15 ভাগ 15, তাহলে আমি কি কাজ হবে? ভাগের কাজ 1 গুণ এই যে হচ্ছে আমার 15, এখানে হচ্ছে 15 ভাগ 15 গুণ 15 মানে হচ্ছে 225। আপনি দেখেন আমি করতে পারি এটার সাথে এটা কি সম্পর্ক? ভাগ সম্পর্ক। আমি যেটা গুণ করে দিই তাহলে এটা উল্টে যায়, কি লিখতে পারি? 15 উপরের 15 এই যে, নিচের 15 এই যে, এই ভাগটাকে আমি যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 1/225। এই 15 কাটা যায়, আর এটা উল্টে গেলে কি হয়? 1/225 উল্টে গেলে 225। আমি যতই ভাবতেছিলাম যে এই অঙ্কের অ্যান্সার হবে 225, এই অঙ্কের অ্যান্সার 1/225 আসতেছে কেন? তাহলে 9 নম্বরের অ্যান্সার হচ্ছে 225। দ্রুত কমেন্ট দেন। রহমান ভাই, হোসেন ভাই, সাইব ভাই, জীবন ভাই, অ্যান্সার দেন দ্রুত। জি অ্যান্সার দিছেন কে? ফরহাদ হোসেন, স্যার আজকে ইংলিশ ক্লাস নেবেন না? হবে না আজকে ইংলিশ ক্লাস, সম্ভবত শাকিল স্যার নিচ্ছে জুমে, ওই যে প্রাইভেট ব্যাচে। তাহলে দেখেন আমরা কিন্তু একটা চ্যাপ্টার অলরেডি শেষ করে ফেললাম, এটা হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পূর্ণমান 60, সময়ে 60 মিনিট, 17 ফেব্রুয়ারি 2025। আমরা এখন এইটা করব। আসেন দেখেন এখান থেকে একটা একটা করি। বলছে কি দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায়, চালের মূল্য 12% কমে গেছে, মানে 100 টাকায় 12 টাকা কমে গেছে। 6000 টাকায়, এখন 6000 টাকায় আগের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। আগে 6000 টাকায় যা পেতাম এখন 6000 টাকায় তার থেকে 1 কুইন্টাল চাল বেশি পাই। তো আগে 6000 টাকা দিয়ে আমি যে চাউল কিনতাম, আগে আমার লাগতো 6000 টাকা, এখন আমার 6000 টাকা লাগবে না, কারণ এখন 12% কম লাগবে। মানে 6000 এর 12%, 6 12 72, মানে 720 টাকা আমার কম লাগবে এখন। আগে লাগতো আমার 6000 টাকা এক যে নির্দিষ্ট পরিমাণ চাল কিনতে, এখন লাগতেছে আমার 12% কমে গেছে, মানে 720 টাকা আমার সেভ হচ্ছে, 720 টাকা বেঁচে যাচ্ছে। এই যে 720 টাকা বেঁচে যাচ্ছে, এই 720 টাকা দিয়ে আমি আরো 1 কুইন্টাল চাল বেশি কিনতে পারতেছি। তাহলে বলছে যে 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান দামই হচ্ছে এই 720 টাকা। বুঝতে পারছেন? আগে আমি 6000 টাকা দিয়ে নির্দিষ্ট পরিমাণ চাল ক্রয় করতাম, এখন 720 টাকা, 12% দাম কমে গেছে। তার মানে 6000 এর 12% 720 টাকা দাম কমে গেছে, এখন আমার 720 টাকা সেভ হচ্ছে। এই যে 720 টাকা সেভ হলো বা আমার 720 টাকা বাঁচলো আগের তুলনায়, এই 720 টাকায় আমি আরো 1 কুইন্টাল বেশি চাল পাইছি।
তাহলে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম এই 720 টাকা। এটাই আনসার। নেক্সট দেখেন এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই ম্যাথটা দেখেন কই, এই ম্যাথটা দেখেন, এই যে এই ম্যাথটা, এই যে 2 নাম্বার, এই যে একটা ম্যাথ, এখানে একটু মানে স্পেস রাখা হয় নাই, এই যে একটা ম্যাথ, এই ম্যাথটার সমাধান আমরা এখানে করা আছে। দেখেন কিভাবে করছি সমাধানটা। এই এ আমার এই যে, এই এ আমার এই যে এ প্লাস, এই যে হচ্ছে আমার ম্যাথটা, মূলত এই যে হচ্ছে আমার ম্যাথটা। আবার দেখেন এই ম্যাথটাই আমি এখানে আবার উঠাইছি, উঠাইলাম। সমাধানে কিভাবে করছে, আগে এই ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট উঠাই দিলাম, তাহলে এ হয়ে গেল মাইনাস, 1 হয়ে গেল মাইনাস, এ হয়ে গেল মাইনাস, 1 হয়ে গেল মাইনাস। এবার এই সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ আছে মাইনাসে, সরি এ আছে প্লাসে, এ আছে মাইনাসে, এ আছে মাইনাসে, 1 আছে মাইনাসে। যখন আমি পরের লাইনে লিখলাম মানগুলো চেঞ্জ হয়ে গেল, এ প্লাসে ছিল মাইনাস হয়ে গেল, এ মাইনাসে ছিল প্লাস হয়ে গেল, 1 মাইনাসে ছিল প্লাস হয়ে গেল। এরপরে দেখেন -1 +1 বাদ যায়, তার মানে আমার অ্যান্সার হয় a + 1, a + 1 হয় এইটার অ্যান্সার। বুঝতে পারছেন না? খুবই সহজ। এখন এই ধরনের বড় বড় ম্যাথ আমরা এইভাবে না করে আমরা একটু সংক্ষেপে এভাবে করতে পারি। দেখেন সোজা এইভাবে করব। অনের হিসাব করব। অনের আগে কয়টা চিহ্ন আছে সম্পর্কিত? অনের আগে আছে প্লাস, অনের আগে আছে মাইনাস, অনের আগে আছে মাইনাস। প্লাস মাইনাস মাইনাস মানে প্লাস হবে, দুইটা মাইনাস আছে, তার মানে 1 এর মান প্লাসই হবে। এর আগে দেখেন একটা মাইনাস একটা মাইনাস, দুইটা মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ এর মানও প্লাস হবে। এ আগে একটা মাইনাস, তার মানে এই এর মান মাইনাস হবে, এ এর মান মাইনাস হবে। এই এর আগে প্লাস আছে, তার মানে এ এর মান প্লাসই হবে। তাহলে আমার অ্যান্সার হয় a + 1। এই ধরনের অঙ্ক, আরো বড় বড় অঙ্ক, এ তো একটু ছোট অঙ্ক, মনে করেন এখানে আরো অ্যাড থাকে, অনেক বড় থাকে, এখানে আপনার ফার্স্ট ব্র্যাকেট উঠাতে হয় আগে, সেকেন্ড ব্র্যাকেট উঠাতে হয় আগে, থার্ড ব্র্যাকেট উঠাতে হয় আগে, তারপর অফের কাজ করতে হয়, অনেক কিছু করে অঙ্কের অ্যান্সার বের করতে অনেক পরিশ্রম হয়। আপনি যদি এইভাবে করেন তাহলে অনেক সহজ হয়। শুধুমাত্র এভাবে হিসাব করেন, দেখেন কত সহজ পদ্ধতি। এই অনের আগে কয়টা চিহ্ন আছে? প্লাস মাইনাস মাইনাস, এগুলো সব গুণ আকারে আছে, তার মানে প্লাস মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, অনের প্লাস হবে। এর বামে কয়টা চিহ্ন আছে? মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, দুইটা মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে এই এও হবে প্লাস। এই এর বাম পাশে একটা মাইনাস আছে, তার মানে এ হবে মাইনাস, আর এই এ হলো আমার এই যে, তাহলে মাইনাসে প্লাসে বাদ, আমার এই +1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দীপঙ্কর অ্যান্সার দেন, ফরহাদ হোসেন অ্যান্সার দেন, জন কিটস অ্যান্সার দেন, রাসেল ভাই অ্যান্সার দেন, মিম অ্যান্সার দেন দ্রুত। এই ম্যাথ করার একটা সুপার একটা ট্রিক্স হচ্ছে আপনি এইভাবে করতে পারবেন এই ম্যাথগুলো। তবে আমি কিন্তু বোগাস ট্রিক্স দেখাই না। দেখেন কি বলছে এটা, টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত? টাকায় 3টি করে কিনছেন মানে কি, 3টি কিনছেন 1 টাকা দিয়ে, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা দিয়ে কিনছেন, 3টি আপনি 100 পয়সা দিয়ে কিনছেন, 3টি আম আপনি 100 পয়সা দিয়ে কিনছেন, কিনে বাজারে বিক্রি করছেন, 2টি বিক্রি করছেন ওই 1 টাকায় মানে 100 পয়সায়, 2টি বিক্রয় করছেন 100 পয়সায়। 3টি আম আপনি মনে করেন রাজশাহী থেকে কিনে নিয়ে আসছেন 100 পয়সা টাকা দিয়ে, 100 পয়সা দিয়ে, ঢাকায় এসে আপনি 2টি আম বিক্রয় করছেন 100 পয়সায়, 2টি আম বিক্রয় করছেন 100 পয়সায়। আপনার কাছে তো আছে 3টি আম, তাহলে আরো একটা আম আছে, ওই একটা আম বিক্রি করবেন 50 পয়সা, 2টি আম বিক্রয় করলেন 100 পয়সা, তাহলে আরো একটা আপনার হাতে আছে, ওই একটা বিক্রয় করবেন আপনি 50 পয়সা। তার মানে মোট আপনার 3টির বিক্রয় মূল্য হবে 150 পয়সা। 3টি ক্রয় করছেন রাজশাহী থেকে 100 পয়সা দিয়ে, ঢাকায় এসে সেই 2টি বিক্রয় করছেন 100 পয়সায়, মানে 3টি বিক্রয় করছেন 150 পয়সায়। তাহলে রাজশাহী থেকে 3টি ক্রয় করছেন 100 পয়সায়,
ঢাকায় এসে 3টি বিক্রয় করছেন 150 পয়সায়, 100 পয়সা দিয়ে কিনে 150 পয়সায় বিক্রয় করছেন, তার মানে আপনার 50% লাভ হয়েছে। সুন্দর না? খুবই সুন্দর কিন্তু। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 50%। এটা আরো অনেক ভাবে করা যায়, এক্স ধরে করা যায়, আবার 100 ধরেও করা। এটা 100 পয়সা ধরে করলাম, টাকায় 3টি করছেন, মানে টাকা মানে 100 পয়সা, 100 পয়সায় 3টি কিনছেন, তাহলে ঢাকায় এসে 2টি বিক্রয় করছেন 100 পয়সা, 3টি বিক্রি করছেন 150 পয়সা, 100 পয়সা দিয়ে কিনে 150 পয়সায় বিক্রি করছেন, 50% লাভ হয়েছে। আর এই ম্যাথগুলো কিন্তু আমরা সবসময় ঠিক এভাবে করি। এই যে একটির দাম বের করি, রাজশাহী থেকে একটার ক্রয় মূল্য 3-1, ঢাকায় এসে একটার বিক্রয় মূল্য 2-1, তাহলে একটিতে লাভ হয় 6-1। একটি কিনছেন আপনি, দেখেন পার্সেন্ট বের করতে গেলে সবসময় আপনার ক্রয় মূল্য আর লাভ লাগে। তাহলে রাজশাহী থেকে 3-1 টাকা দিয়ে কিনছেন, ঢাকায় এসে 6-1 টাকা লাভ করছেন। তাহলে দেখেন এই যে, তাহলে 100 টাকায় এই যে 3-1 টাকা, এই যে 3-1 টাকায় লাভ হয় 6-1 টাকা, তাহলে 100 টাকায় লাভ হয় 50 টাকা বা 50%। 100 টাকায় লাভ হয় 50 টাকা বা 50%। সুন্দর না ম্যাথগুলো? ভালো লাগতেছে না ক্লাস? বলেন। আমার ক্লাস আসলে সবার জন্য না, আমার ক্লাস আছে তাদের জন্য যাদের জব দরকার। শহীদুল ভাই বলবেন কি এটা কি? শহীদ ভাই কি বলছেন? নাইস ওয়ার্ক স্যার, ধন্যবাদ। জেনে রাখুন। শরীফ ভাই বলছেন নেক্সট প্লিজ। শহীদুজ্জামান বলছে এটা কি টাইপিং মিস্টেক হয়েছে নাকি? কোশ্চেন পিডিএফ দেওয়া যাবে? জি, কোশ্চেন পিডিএফ দিয়ে দেবো। আমার এখানে টোটাল 8টা ক্লাস আছে, এর আগে 2টা ক্লাস দিয়েছে, আজকে একসাথে 3টা চ্যাপ্টার দেবো। টোটাল 5টা চ্যাপ্টার সমাধান হবে, এরপরে আরো 3টা চ্যাপ্টার সমাধান হবে। এর আগামীকালকে ক্লাসে দেখি আর 3টা চ্যাপ্টার সমাধান দিতে পারি নাকি। টোটাল 8টা চ্যাপ্টার সমাধান হলে একসাথে পিডিএফ দেবো। তাহলে আপনাদেরই লাভ হবে। পেজে ঘুরে আসবেন, স্কোয়ার পেজে পিডিএফ পেয়ে যাবেন। দেখেন বলছে যে একটি সংখ্যা 301 হতে যত বড়, মনে করেন একটি সংখ্যা এক্স, এই সংখ্যাটা 301 হতে যত বড় আমরা কিভাবে পাই? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করলে আমরা বড় পাই। কতটুকুন বড়? তো বলছে যে একটি সংখ্যা হচ্ছে, ধরলাম এক্স, এই সংখ্যাটা 301 হতে যত বড়, এতটুকুন বড়। যত বড় তা হলো, যত বড় 301 হতে ঠিক তত ছোট। এই সংখ্যাটা মানে ওই এক্স 301 হতে ঠিক ততটুকুনি ছোট। একটি সংখ্যা 301 হতে যতটুকুন বড়, এই যতটুকুন বড় এইটাই হলো 301 হতে ততটুকুন ছোট। একটি সংখ্যা 301 হতে যত বড়, কত বড়? বিয়োগ করলে আমরা যত বড় পাই। বলছে যে 300, ওই সংখ্যাটা 381 হতে তত ছোট। তো ছোট আমরা কিভাবে বের করব? এই সংখ্যাটা 381 থেকে আমি যদি এক্স মাইনাস করি, মানে মূল সংখ্যাটা মাইনাস করি, তাহলে আমি ছোটর পরিমাণ পাবো। তো বলছে যত বড় তত ছোট, মানে এই দুইটা সমান। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি, তো আইজ এক্স 381 আর 301 হচ্ছে 682, মানে এক্স সমান সমান হচ্ছে 341। এক্স সমান সমান হচ্ছে 341। বুঝতে পারছেন না? মানে এখানে বলা হয়েছে যে একটা সংখ্যা, এটা হচ্ছে 301 আর এই হচ্ছে মনে করেন 381। তাহলে একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে আমার মাঝের একটা সংখ্যা, মাঝের এই মধ্যবর্তী পদটা বের করতে হবে। এই সংখ্যাটা 301 হতে যত বড়, 381 ঠিক ততটুকুন ছোট। তারপর মধ্যবর্তী সংখ্যা বের করতে হলে আমরা কি করতে পারি? এইটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। অর্থাৎ 381 আর 301 কত হয়? 682। 682 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই কত? 341। এই এক্স এর মান হবে আমার 341, মানে গড় বা মাঝের সংখ্যা। সুন্দর না? সুন্দর। আমি দুইভাবেই দেখাই দিলাম, ওইভাবে এক্স ধরে করা যায়, আমরা এইভাবে করতে পারি, এইভাবে আরো সহজ হয়।
দেখেন এটা বলছে 72 সংখ্যাটির মোট কয়টি ভাজক আছে। 72কে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু 72। আমরা লিখতে পারি 2 গুণ 2 দিয়ে 72কে ভাগ করলে 36, 36 গুণ 1 36। 3 দিয়ে করলে 3 12 36, 12 দুগুণে 24। 4 দিয়ে করলে 4 8 24, 3 4 6 24, 3 6 18। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়। 6 দিয়ে 18 করলে 3 3 4 12। তারপরে 8 দিয়ে যায়, 8 দিয়ে 24 যায়। 8 দিয়ে 24কে করলে 3 3 3 9, আর যায় না। তাহলে দেখেন 72কে যদি আমরা লিখি 1 গুণ 72, 2 গুণ 36, 3 গুণ 24, 4 গুণ 18, 6 গুণ 12, 8 গুণ 9, তাহলে 72 সংখ্যাটির মোট ভাজক পেলাম কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12। অ্যান্সার দিন। শরীফ ভাই, জেনে রাখুন, শহীদ ভাই, আলী ভাই। বুঝতে পারতেছেন না, কষ্ট হচ্ছে? প্রাথমিক পর্যায়ে একটু কষ্ট হবে, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। করতে থাকেন গণিত। আমি কিন্তু গণিতের বেসিক খুব ভালো বুঝি, সত্য কথাই। নেক্সট, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। এটা আমরা মুখস্থ করে ফেলবো। বর্গের অন্তর যখনই বলবো, অন্তর যা বলবে সেটাকে 2 দিয়ে ভাগ করব। 199কে 2 দিয়ে ভাগ করলে 199 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 200। 200কে 2 দিয়ে ভাগ করলে 100, বড় সংখ্যাটা হবে 100। 199 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়, 198। 198 2 দিয়ে ভাগ করলে 99। অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 199 হয় তবে বড় সংখ্যাটা হচ্ছে 100 আর ছোট সংখ্যাটা হচ্ছে 99। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, যাই বলবে সেটাকে আমরা সোজা 2 দিয়ে ভাগ করব। 199কে 2 দিয়ে ভাগ করলে 99.5। তার মানে বড় সংখ্যাটা হবে তার পরবর্তী সংখ্যা 100, ছোট সংখ্যাটা হবে তার আগের সংখ্যাটা অর্থাৎ 99। 99.5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা না। তা 99.5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 100, 99.5 এর পূর্ববর্তী পূর্ণ সংখ্যা 99। তার মানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 99 হয়, বড় সংখ্যাটা হবে আমার 100 আর ছোট সংখ্যাটা হবে আমার 99। আর এটা সব সময় ঠিক এভাবেই হবে। 7 কি বলছে দেখেন, 125 সংখ্যাকে কত দিয়ে গুণ করলে, 125 এই সংখ্যাকে কত দিয়ে গুণ করলে, মনে করেন আমি x দিয়ে গুণ করব, গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বলছে 125 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। 125কে আমরা লিখতে পারি 5 গুণ 5 গুণ 5। পূর্ণবর্গ হতে হলে আমাদের জোড়া জোড়া মাল্টিপল লাগে। তাহলে দেখেন এখানে কিন্তু এক জোড়া আছে মাল্টিপল 5 আর 5, এখানে আরেক জোড়া বানাতে হবে, অর্থাৎ এখানে আরেকটা 5 নিতে হবে। তাহলে 2টা 5 মানে 5, 2টা 5 থেকে আমি একটা 5 নেব। তার মানে লিখতে পারি 5 গুণ 5 এর স্কোয়ার। তার মানে আমার আরো একটা 5 নিতে হচ্ছে, তাহলে এটা জোড়া হয়। তাহলে আমি লিখতে পারি 5 5 25 এর স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে 125 এর সাথে 5 গুণ করলাম, এখানে 5 গুণ করতে হবে। এর যে 125কে আমরা যখন এর উৎপাদকগুলো বা ভাজকগুলো বের করলাম, এই যে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, তাহলে এখানে 3টা 5 হলো। আমার এই মাল্টিপল থেকে জোড়া জোড়া 5 বের করতে হবে। যেমন যদি বলে যে 72 সংখ্যাটির সাথে কত গুণ করলে পূর্ণবর্গ হয়, তা 72কে আমরা লিখতে পারি কি 2 গুণ 36 বা 2 গুণ 9 গুণ 4।
তার মানে আমরা লিখতে পারি 2 গুণ 3 গুণ 3, 4 রে লিখতে পারি 2 গুণ 2, 3 3 জোর আছে, 2 2 জোর আছে, এই 2 একা ভাঙতি, মানে আরেকটা 2 নিলে এটাও জোর হয়ে যেত, তাহলে আরেকটা 2 নিলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, অর্থাৎ 72 কে যদি আরো 2 দিয়ে গুণ করি তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। একটা 2 নেন, এখান থেকে একটা 3 নেন, এখান থেকে একটা 2 নেন, তার বর্গ লেখা যায়। 2 দুগুণে 4, 3 4 12, 12 এর বর্গ। 72 দুগুণে 144, 12 এর বর্গ করলে 144। 72 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, 144 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 72 কে যখন 2 দিয়ে গুণ করব তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। 125 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 25 গুণ 25, 25 25 হচ্ছে আমার 625। 625 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তো বলছিলাম 5 দিয়ে গুণ করতে হবে, এখানে যদি 5 দিয়ে গুণ করেন 125 গুণ 5 মানে হচ্ছে 625। এই 125 কিন্তু আপনার পূর্ণবর্গ সংখ্যা না, 125 কে আপনি যখন 5 দিয়ে গুণ করবেন তখন হয়ে যাবে 625। 625 একটি পূর্ণবর্গ সংখ্যা, 625 মানে হচ্ছে 25 এর স্কয়ার। এবার ঠিক হয়েছে না? এবার ক্লিয়ার হয়েছে। এরপরে যখন পুরো ক্লাসটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন তখন দেখবেন এটা আরো সহজ হয়ে যাবে। এখানে কি বলছে দেখেন, xyz সমান সমান 280 হলে কোনটি y এর মান হতে পারে না? x, y এবং z তিনটি অঙ্ক বা তিনটি সংখ্যা গুণ করলে 280 হয়েছে, বলছে x এর মান কোনটি হবে না? 2 3 0 1। y এর মান কখনোই 0 হবে না, কারণ y এর মান যদি 0 হয়, x এর মান z এর মান যাই হোক না কেন 0 এর সাথে এটা গুণ করলে এটা অ্যান্সার হয়ে যাবে 0। x এর মান যদি 20 হয়, z এর মান যদি 30 হয়, y এর মান যদি 0 হয়, শূন্যের সাথে আপনি যা গুণ করবেন 0 হয়ে যাবে, অর্থাৎ y এর মান কখনোই 0 হতে পারবে না। বুঝতে পারছেন না? আসেন নেক্সটে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন তো এখানে মৌলিক সংখ্যা কোনটি, খুঁজে বের করেন মৌলিক সংখ্যা কোনটি। 1 বিঘা সমান সমান কত বর্গ গজ? 1 বিঘা সমান সমান হচ্ছে 1600 বর্গ গজ। দেখেন 1 বিঘা সমান সমান হচ্ছে 20 কাঠা, 20 কাঠা মানে হচ্ছে 1600 বর্গ গজ, 1600 বর্গ গজ মানে হচ্ছে 1338 বর্গ মিটার। তাহলে আমাদের দুইটা কোশ্চেন ম্যাথ সলভ হয়ে গেল। এটা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা। 3 নাম্বার কোশ্চেন সলভ করাবো এখন। কতক্ষণ হয়েছে ক্লাস? 1 ঘন্টা। আজকে আর করাবো না, আজকে এই পর্যন্ত। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।